বিরতির পর স্বাগত। শনিবার গভীর রাতে ইসরায়েলের উপর হামলা চালায় ইরান। হামলার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই খবর ইতিমধ্যেই জানা গেছে। ইসরায়েল ইরান হামলা চলার পর প্রথমবার দুই নেতা কথা বললেন। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার পর বাইডেনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর জানিয়েছেন যে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপরেই তাদের মধ্যে কথাবার্তা হয় সে বিষয়ে। নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো। দেখুন, ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ বা লড়াই যাই বলুন, যেটা চলছে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওই অঞ্চলে পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশ তাদের যুক্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং ইরান কিন্তু, ইরানে এখন যেরকম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, ইরান কিন্তু গত কয়েকদিন ধরে একটা হুমকি দিয়ে আসছিল যে তারা ইসরায়েলের ওপরে আক্রমণ চালাবে, এবং সেটা আজকে কিছুটা শুরু করেছে। এবার এই যুদ্ধ পরিস্থিতি আমার ধারণা একটু খারাপের দিকেই যাবে, কারণ ইরানের হামলা যদি আরো তীব্রতর হয়ে ওঠে তখন একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এই আশঙ্কা অনেকে করছেন, যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি চীন এরাও হয় পরোক্ষে বা প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে পারে। তখন কিন্তু পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠবে। ফলে আমরা এই পরিস্থিতির ওপর আমাদের সকলকেই নজর রাখতে হবে, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নাড়াচাড়া করি। কিন্তু এইরকম একটা কাণ্ড হলে কিন্তু পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠবে। আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সখ্যতা দীর্ঘদিন ধরে রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ইসরায়েলকেও সতর্ক করেছে। আবার আমরা জানি যে চীন এখন যে কোনো কারণেই হোক, চীনও কিন্তু খুব পিছিয়ে থাকবে না। ফলে এইসব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে গেলে যুদ্ধ পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। হ্যাঁ, ইসরায়েল যেভাবে আমরা দেখলাম বিগত কয়েক বছরের ইতিহাসে ইসরায়েল একটা শক্তিধর রাষ্ট্র, বিশেষ করে তারা অস্ত্রের দিক থেকে। দেখুন, হামাস যখন অ্যাটাক করেছিল তারা কিন্তু 48 ঘন্টা সময় নিয়েছিল। সেই 48 ঘন্টা পরে তাদের যে অ্যাটাক, সেটা কিন্তু সারা বিশ্ব দেখেছে, কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ইসরায়েল কি করতে পারে? ইতিমধ্যেই জো বাইডেন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশরা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন এবং ব্রিটিশ এয়ারফোর্সকে সতর্ক করা হয়েছে। এদিকে ফ্রান্স ভূমধ্যসাগরীয় অঞ্চলে দুটো রণতরী পাঠাবে বলে তারাও ঠিক করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করেছে। সেই জায়গা থেকে এখন ইসরায়েলের স্ট্র্যাটেজিটা কি হবে? তারা কি সেনাবাহিনীকে আস্তে আস্তে রেডি করবে? কি মনে হয়? দেখুন, আমি ঠিক এই দিকটাতেই ইঙ্গিত করতে চাইছিলাম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী যে রাষ্ট্রগুলো, তারা ইসরায়েলের পাশে দাঁড়াবে। এবং ইসরায়েলের আমরা সামরিক ইতিহাসের দিকে যদি তাকাই, ইসরায়েল কিন্তু কোনো আক্রমণকেই খুব হালকাভাবে নেয়নি, সেই 1967 সাল থেকে যদি আমরা দেখি। ফলে আমার ধারণা এক্ষেত্রেও ইসরায়েল কিন্তু একটা, আপনি যে প্রশ্নটা করলেন, প্রতি আক্রমণের জন্য তৈরি থাকবে এবং তার সামরিক বাহিনীকে চূড়ান্ত অ্যালার্ট অবস্থায় রাখবে। এবং তার যে সামরিক, আমরা জানি ইসরায়েল সামরিকভাবে যথেষ্ট দক্ষ, যেটা আপনিও বললেন, খুব সঠিকভাবে বললেন। ফলে আমার ধারণা ইসরায়েল এটা খুব চুপচাপ মেনে নেবে না, ইসরায়েলের সামরিক ইতিহাসের দিকে যদি আমরা দেখি। এবং ইসরায়েল কিন্তু এই ব্যাপারটা নিয়ে, ইসরায়েলও রীতিমতো আমার মনে হয় একটা আক্রমণাত্মক মেজাজেই থাকবে। দেখুন, আরেকটা বিষয়, সবচেয়ে পৃথিবীর মধ্যে দেখুন নিউক্লিয়ার ওয়্যার, আমরা মাঝে মধ্যে এই হুমকিটা দেখতে পাই, কিন্তু হামাসের এই যে গুড়িয়ে দেওয়াতে তাতে ইসরায়েল অনেক ধরনের হাইড্রোজেন বোমা, এই ধরনের বোমাগুলো কিন্তু ইউজ করেছে। সেই জায়গা থেকে কি মনে হয়, ইসরায়েল কি সরাসরি সংঘাতে যাবে,
না যেভাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে অ্যাটাক করেছে, ইসরায়েলও পাল্টা কোনো ক্ষেপণাস্ত্র চালাবে, না এয়ার স্ট্রাইক করতে পারে? কি ধরনের হামলা তারা করতে পারে? দেখুন, একটা আশঙ্কা সারা বিশ্ব জুড়ে অনেকদিন ধরে তৈরি হচ্ছে যে এরা কিন্তু সকলেই ডিফ্যাক্টো নিউক্লিয়ার পাওয়ার, অর্থাৎ ইসরায়েলি বলুন বা ইরানও বলুন, এরা হয়তো ডিজুরে নয়, আইনানুগ পারমাণবিক শক্তি নয়, কিন্তু এদের পারমাণবিক শক্তি আছে আমরা জানি সকলে। ইরানও অনেকদিন ধরে তৈরি করছে, ইসরায়েলও তৈরি করছে। এখন ক্ষেপণাস্ত্র হামলা আপনি যেটা বললেন সেটা তো দুরকম হয়, একটা হচ্ছে পারমাণবিক, একটা হচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছাড়া। তো ইসরায়েলের কাছে এই সমস্ত কিছুই কিন্তু মজুত রয়েছে, সমস্ত ধরনের অস্ত্রশস্ত্র, এবং ইসরায়েল প্রয়োজন অনুসারে যখন যেটা দরকার হবে ইসরায়েল সেটা করবে, এবং ইরানও করবে। মানে ইরানকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় সেটা। মানে আমরা যেহেতু অনেকেই ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে জানি, অনেকটাই জানি, ইসরায়েল সেটা প্রমাণও করেছে বারবার, কিন্তু ইরানকেও খুব হালকাভাবে আজকে নেওয়া যাবে না, কেননা ইরান দীর্ঘদিন ধরে একটা পারমাণবিক শক্তি হয়ে উঠেছে এবং এই মিসাইল টেকনোলজিতেও সে খুব এগিয়ে গেছে, ক্ষেপণাস্ত্র। ফলে এই দুপক্ষই রণকৌশল অনুসারে তারা ঠিক করবে তারা কোন অস্ত্র ব্যবহার করবে, এবং দুপক্ষের কাছেই কিন্তু এই অস্ত্রশস্ত্র মজুত আছে বা তারা আনিয়ে নিতে পারবে। আমি যে চীনের কথা বললাম বা ইরানের অন্যান্য যে ইরানের আশেপাশে যারা আছে, যেসব যারা হামাসের পক্ষে, ইরানের পক্ষে, তারাও ইরানকে সাহায্য করবে। ফলে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরালো হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু এখনই পারমাণবিক যুদ্ধ হবে না, ওটা আপনি জানেন যে ওটা ডেটারেন্ট হিসেবে হুমকিটা থাকবে, যেটা রাশিয়াও সেই হুমকি ইউক্রেন ওয়ারে দিয়ে আসছে। কিন্তু আমার মনে হয় নন নিউক্লিয়ার মিসাইলসই ব্যবহৃত হবে। আর একটা, ভারতের লোকসভা নির্বাচন চলছে, ইতিমধ্যেই দিল্লি, এই দুই দেশে ইসরায়েল, ইরান, এই জায়গাগুলিতে ভারতীয় পর্যটকদের যাওয়ার উপর অলরেডি নিষেধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন লোকসভা নির্বাচন চলছে, ভারতের সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, বিশেষ করে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে। সেই জায়গাতে এই মুহূর্তে ভারত সরকারের কি অবস্থান হবে, কি অবস্থান তারা নিতে পারে? ভারত সরকার যে অবস্থানটা নিয়ে আসছে, ভারত সরকার আমার ধারণা কিছুদিনের মধ্যেই, যদি না নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ থাকে এক্ষেত্রে, সেটা থাকবে না, বিদেশ নীতি যেহেতু, ভারত সরকার হয়তো একটা ঘোষণা করবে যে আমরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছি। এবং ভারত সরকার এই মুহূর্তে অন্তত নির্বাচন চলাকালীন কোন পক্ষের প্রতি খুব মানে দৃঢ় সমর্থনের দিকে যাবে না বা দৃঢ় বিরোধিতার দিকেও যাবে না। মানে একটা ব্যালেন্সিং রোল সেক্ষেত্রে ভারত সরকার প্লে করবে বলে আমার মনে হয়। হ্যাঁ, অন্যদিকে যদি আলোচনা করি বিরোধীদের দিকে, যেহেতু সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, কংগ্রেস সহ লেফট, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, এরা কি এই সময়তে একটু ইরান ঘেঁষা বক্তব্য রাখতে পারে, মানে ইসরায়েল বিরোধী? রাখলেও সেটা খুব পরিষ্কার, মানে সপাটে ব্যাট চালিয়ে খেলার মতো হবে না। কেন কি, আবার একটা উল্টো দিকের ভোটেরও ব্যাপার তো আছে। সংখ্যালঘু ভোটও যেমন গুরুত্বপূর্ণ, তেমন আমরা দেখেছি ভারতে বিগত বেশ কয়েকটা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সংখ্যালঘু ভোট অনেকটাই ফ্যাক্টর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, কিন্তু আবার সংখ্যাগরিষ্ঠকেও অখুশি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। ফলে আমার মনে হয় যে ইরান বা ইসরায়েলের ক্ষেত্রে বিরোধী দলগুলো খুব একটা ঝাঁপিয়ে পড়বে না যে না ইরানকে এক্ষুনি সাহায্য করতে হবে বা এক্ষুনি ইসরায়েলকে প্রতিহত করতে হবে, এরকম একটা দিকে বিরোধী দলগুলো যাবে না। যেহেতু নির্বাচন, প্রত্যেককেই খুব সতর্ক হয়ে এগোতে হবে। নির্বাচন না থাকলে হয়তো বিরোধী দলগুলো অনেক কিছু বলতে পারত, কিন্তু যেহেতু নির্বাচন সেহেতু তাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা শুনলেন অনিক্ষা চট্টোপাধ্যায়ের বক্তব্য। তিনি এই বিষয়টা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করেছেন যে কতটা প্রভাব পড়তে পারে, তৎসঙ্গে দেশের উপর কতটা প্রভাব পড়তে পারে এই যুদ্ধ, সে নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।